লাইভ স্টুডিওতে এবং সেটি হচ্ছে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এটি নিয়ে আজকের আলোচনা ক্রিকেট আড্ডা। আমার সাথে যুক্ত আছেন সাবেক বাংলাদেশ টিমের ওপেনার, সাবেক নির্বাচক এবং অবভিয়াসলি এ গ্রেট ক্রিকেট অ্যানালিস্ট হান্নান সরকার। আপনাকে স্বাগত হান্নান সরকার। ধন্যবাদ আরবিন। অনেকদিন পরে এরকম সিচুয়েশন যে ফার্স্ট ওয়ানডেতে হারার পর সেকেন্ড ওয়ানডেতে কামব্যাক এবং তৃতীয় ওয়ানডেতে সিরিজ নির্ধারণী অবস্থা এবং বাংলাদেশ সেখান থেকে আজকে কি করতে পারবে এটি নিয়ে আজকে শুরু করতে চাই আপনার। খুব ভালো একটা শুরুর অপেক্ষায়, কারণ আপনি দেখবেন যে প্রথম ম্যাচটা যেভাবে আমরা হেরেছি, সেকেন্ড ম্যাচে যেভাবে কামব্যাক করেছি, শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের এরকম সম্ভাবনা কিন্তু এর আগে ওইভাবে তৈরি হয়নি। সেকেন্ড ম্যাচটা যদি এভাবে না জিততাম হয়তোবা এই আলোচনাটা ডিফারেন্ট হতো। হয়তোবা যদি এমন হতো খুব মানে প্রথম ম্যাচ হারাটা আসলে সেকেন্ড ম্যাচে আলাদা একটা ইন্সপিরেশন এসেছে এবার সেই জিতাটার কাছ থেকে। আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচটা খুব ভালো একটা ম্যাচ হতে পারে, বিকজ আপনি দেখবেন ডিফারেন্ট একটা কন্ডিশনে গিয়েছে, যেই কন্ডিশনে কিন্তু দুই টিমের জন্য ইভেন একটা অবস্থায় থাকবে। গত ম্যাচ দুটো আমরা যেখানে খেলেছি সেখানে কিন্তু টস একটা ম্যাটার করতো। আমরা জানি যে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করাটা খুব চ্যালেঞ্জিং হয়, বাট আজকের যে উইকেটে খেলা হচ্ছে বা যে কন্ডিশনে খেলা হচ্ছে এখানে খুব ভালো রানের খেলা হয়। ফার্স্ট ইনিংসেও ব্যাটিংয়ে যতটা রান করার সুবিধা থাকে, ঠিক সেকেন্ড ইনিংসে ব্যাটিং করাটা আরও সহজ হয়ে যায়। তো সেই জায়গাতে একটা ইভেন মানে ফিল্ডে আমরা খেলতে আছি, যেখান থেকে দুই দলই জেতার স্বপ্ন নিয়ে খেলবে এবং যেহেতু আমাদের প্লেয়ারদের মধ্যে একটা আলাদা ক্ষুধা রয়েছে এই ম্যাচটা জেতার ক্ষেত্রে, গত ম্যাচ জেতার পরে সেই জায়গা থেকে ভালো কিছু প্রত্যাশা করতেই পারি। এবং যেটা নিয়ে কথা বলতে চাই যে ফাইনাল ম্যাচে একটা হাইপ তৈরি হয়েছে, যেহেতু যে দল জিতবে তারাই সিরিজ উইন করবে এবং সেই ফাইনাল শব্দটা যখন চলে আসে তখন নিশ্চয়ই আলাদা একটা প্রেশার কাজ করে বাংলাদেশ টিমের ক্ষেত্রে। প্রেশার বলতে আপনি প্রেশার কিন্তু প্রতি ম্যাচেই ছিল। আপনি দেখবেন আমাদের রিসেন্ট পাস্টে আমরা যদি ওয়ানডে আমাদের পারফরমেন্সটা দেখি, সেখান থেকেই বোঝা যাচ্ছিল আমরা প্রেশারেই ছিলাম, কারণ আমরা অনেকগুলো ম্যাচ টানা হেরেছি, হারতে হারতে অবশেষে আমরা একটা জয়ের মুখ দেখেছি। সেখান থেকে প্রেশার কিন্তু আগেও ছিল, এখনও তার ব্যতিক্রম না। ফাইনাল বা লাস্ট ম্যাচ সিরিজ নির্ধারণী ম্যাচ, সেটার জন্য আলাদা প্রেশার ব্যাপারটা তা না। নিশ্চিতভাবে মিরাজের ক্যাপ্টেন্সি নতুনভাবে শুরু হয়েছে, একটা জয় দিয়ে সে শুরু করলো আবার নতুনভাবে। সো সেখান থেকে আমার কাছে মনে হয় যে প্রেশার আগেও ছিল, এখনও আছে, বাট প্রেশারটাকে জয় করার মতো চিন্তাভাবনা, প্ল্যানিং বা ডিসকাশনগুলো নিশ্চিতভাবে টিমের মধ্যে হচ্ছে। মিরাজ সেই মোটিভেশনটাই দেওয়ার চেষ্টা করছে। শান্ত যদিও ক্যাপ্টেন নেই, বাট শান্তর অ্যাক্টিভিটিস আমরা মাঠে দেখছি, খুব পজিটিভ অ্যাক্টিভিটিস। মানে শান্তকে নিয়ে একটা কনসার্ন ছিল যে ক্যাপ্টেন্সিটা যেভাবে গিয়েছে সে কতটা মানসিকভাবে ফিট রয়েছে, সেই জায়গা থেকে শান্তকেও পজিটিভ দেখছি। সো টিমের এনভায়রনমেন্ট ভালোই মনে হচ্ছে। টস আপডেট জানাচ্ছি আপনাকে, শ্রীলঙ্কা ব্যাট করবে ফার্স্টে। কি মনে হচ্ছে যে বাংলাদেশের জন্য ভালো হলো না খারাপ? আমার কাছে আমি ভালো হিসেবেই দেখছি। আমি এইভাবে দেখছি যে এই মাঠের রেকর্ড কিন্তু বলে যারা পরে ব্যাটিং করে তাদের জেতার পার্সেন্টেজ বেশি, বাট আসলে তারপর ডিপেন্ড করে আমাদের সামনে কত রান থাকবে। কারণ আমরা জানি যে এই মাঠে 300+ রান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালোই রয়েছে, 350 হতে পারে। আমরা 300 বেশি রান চেস করার এক্সপিরিয়েন্স খুব বেশি আমাদের নেই, গণা যাবে একটা দুটা। তো সেই জায়গা থেকে শ্রীলঙ্কা কত রান করে সেটার উপর ভালো খারাপটা জাজ করা যাবে। বাট আমার কাছে মনে হচ্ছে যে পরে ব্যাটিং করাটা খুব একটা ক্ষতিকর না, কারণ এই মাঠে রেকর্ডও বলে পরে ব্যাটিং করা সহজ, বিকজ ব্যাটে বল খুব ইজিলি আসে এবং শর্টস খেলা যায়। সেখান থেকে আমরা আসলে আমি আসলে চাচ্ছিলাম যে পরে ব্যাটিংটাই হোক, সামনে একটা টার্গেট দেখে দিই, সেই অনুযায়ী আমরা চান্স নেব। যদিও আমাদের এক্সপিরিয়েন্স ব্যাটারের সংখ্যা কম, বাট সেই জায়গা থেকে স্টিল আমার কাছে মনে হচ্ছে একটা চান্স নিতেই পারে পরে ব্যাটিং করার। আগের দুইটা ম্যাচ নিয়ে যদি কথা বলি, আগের দুইটা ম্যাচে দুই রকম চিত্র আমরা দেখেছি এবং রেজাল্টও দুই রকম ছিল। কি পার্থক্য ছিল আসলে প্রথম ম্যাচে এতটা খারাপ খেলার আর সেকেন্ড ম্যাচে কামব্যাক করার, কি রহস্যটা কাজ করেছে আসলে? প্রথম ম্যাচে যেটা হয়েছে সেটা অ্যাক্সিডেন্ট। আপনি আসলে 5 রানে 7 উইকেট পড়বে, এটা কিন্তু ওয়ার্ল্ডেই রেকর্ড বলা যায়। আপনি 1, 2, 3টা রেকর্ডের মধ্যে অলরেডি ঢুকে গিয়েছে এই রেকর্ডটা। তো সেখান থেকে ওইটা একটা অ্যাক্সিডেন্ট। এরকম রেকর্ড তার রেগুলার হয় না, হঠাৎ হঠাৎ অনেক বছর বছর পর হয়। তো সেখান থেকে ওইটা একটা অ্যাক্সিডেন্ট, ওইটাকে আমি আসলে ওইভাবে মূল্যায়ন করতে চাই না। দ্বিতীয় ম্যাচে আমাদের যেটা হয়েছে সেখানে আমাদের ব্যাটিংটা একটা কনসার্ন ছিল, কারণ আমরা জানি যে আমাদের ব্যাটিংটা নতুন বেশ কিছু ব্যাটসম্যান দলে রয়েছে, ইনক্লুড হয়েছে ইমনের ডেবু হয়েছে। আমরা যদি তানবির দেখি লেফট আর্ম স্পিনার, তার ডেবু হয়েছে এই সিরিজে। জাকের আলী খুব বেশি দিন হয়নি, শামীম আবার ব্যাক করেছে। সো নতুন অনেকগুলো প্লেয়ার কিন্তু এই সিরিজে খেলছে, যারা অনেকে ডেবু হয়েছে, পাশাপাশি অনেক দিন পরে কামব্যাক করেছে। তো সেই জায়গা থেকে ব্যাটিংটা অলওয়েজ কনসার্ন। আমাদের ব্যাটিংটা কলাপস করেছে। সেকেন্ড ম্যাচেও কিন্তু আমাদের খুব ভালো অবস্থায় ছিলাম বলবো না আমি, মাঝখানে কিন্তু একটা ধাক্কা লেগেছিল, হৃদয় এক সাইড থেকে অ্যাঙ্কর রোল প্লে করে ইনিংস থেকে টেনে নিয়ে গেছে। ওই কন্ডিশনটা ডিফারেন্ট ছিল, ওই মাঠের খেলার ধরন, প্রসেস, প্ল্যানিং সব কিছু ডিফারেন্ট ছিল। আজকের ম্যাচ কিন্তু আবার ডিফারেন্ট একটা উইকেটে খেলা হচ্ছে, নিশ্চিতভাবে ডিফারেন্ট প্ল্যানিং হবে। বাট আপনি যেহেতু গত 2 ম্যাচের কথা বলছেন, উইকেটটা এমন ছিল, উইকেটে
আপনি দেখেছেন শ্রীলঙ্কা পরের ম্যাচটা যখন সেকেন্ড ইনিংসে ব্যাটিং করেছে তারাও স্ট্রাগল করেছে। দ্যাট মিনস ওই মাঠটা আসলে স্পেশাল একটা মাঠ, যে মাঠে নতুনভাবে ডিফারেন্টভাবে স্পেশাল প্ল্যান সাজাতে হয়। সেটা আমরা আসলে ফার্স্ট ম্যাচে একদমই বুঝতে পারিনি, যার কারণে আমরা হোঁচট খেয়েছি। সো আমার কাছে মনে হয় যে আমরা সেটা থেকে কামব্যাক করেছি, ওই শিক্ষাটা নিয়ে সেকেন্ড ম্যাচে কামব্যাক করেছি। আপনি কিছুদিন আগেও সিলেকশন প্যানেলে ছিলেন। তানভীর ইসলামের ইনক্লুশনটা কিভাবে আসলে, এটা কি হঠাৎ করেই চিন্তাভাবনা নাকি ওর প্ল্যানের মধ্যেই ছিল? না না, ও তো প্ল্যানই ছিল। আপনি দেখবেন আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ যখন খেলতে গেছিলাম তখনও কিন্তু স্কোয়াডে ছিল, আসার পরে ইনজুরিতে পড়লো, ইনজুরির কারণে দল থেকে বাদ পড়লো, নাসুম ইন হলো। এভাবে কিন্তু নাসুম এবং তানভীর দুজনেই কিন্তু খুব ক্লোজলি প্ল্যানের মধ্যে রয়েছে। মানে আপনি যদি জাজমেন্ট করতে বলেন নাসুমকে নেবেন না তানভীরকে নেবেন, আপনি একটু ডাউটে পড়বেন। দুজনেই কিন্তু পারফর্মার। এখন বিষয়টা হচ্ছে সিলেক্টররা যখন সিলেকশন করে তখন কিন্তু খুব কাছ থেকে ওই অবজারভেশনটা দেয়, যেটা স্বাভাবিকভাবে আমি এখন সিলেকশন প্যানেলের বাইরে, আমি কিন্তু ওই জাজমেন্টটা এখন খুব ক্লোজলি দেখছি না, আমি দূর থেকে দেখছি। বাট আমি যখন সিলেক্টর ছিলাম, আমি যখন দুজনকে পাশাপাশি নেট সেশনে দেখছি, ম্যাচে দেখছি কোন সিচুয়েশনে কে বোলিং করছে, কী বোলিং করছে, পাশাপাশি কোচদের একটা ফিডব্যাক থাকে, ক্যাপ্টেনের একটা ফিডব্যাক থাকে, সব কিছু মিলে আমার মনে হয় যে তানভীর খুব ক্লোজই ছিল, নাসুম তানভীর। সেখান থেকে ওয়ানডে সিরিজে আমরা দেখলাম তানভীরকে খেলছে, আবার পরের সিরিজে স্বাভাবিকভাবে এখন দেখলাম নাসুমকে টি-20 স্কোয়াডে ইনক্লুড করা হয়েছে। এবং আপনি দুজনকে খুব কাছ থেকে দেখেছেন, দুজনের মধ্যে আপনি বলছেন যে একটা ডাউট কাজ করে যে কাকে আপনি খেলাবেন। দুজনের কিন্তু আবার ব্যাকগ্রাউন্ডে পার্থক্য রয়েছে। নাসুম এজ লেভেল খেলে এসেছে, তানভীর সেই সুযোগ হয় নাই, বাট তার মধ্যে সেই এবিলিটি রয়েছে যে এজ লেভেল না খেলেও পারফর্ম করা যায়, এবং সে সেটা বলেছে আফটার ম্যাচ। এটা বিষয়টা হলো আপনার অনেকে এজ লেভেল খেলে আসলে, এজ গ্রুপ থেকে খেলে আসলে খুব প্রসেসের মধ্যে থেকে আসলে হয় কি, সে প্রসেসটা খুব ভালো জানে। আর নতুন যে আসে তাকে সময় নিয়ে একটু এস্টাবলিশড হতে হয়। তানভীর কিন্তু বেশ অনেক দিন যাবত ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছে, ডোমেস্টিক ক্রিকেট খেলছে, তাকে আসতে একটু সময় লেগেছে। আপনি দেখবেন ন্যাশনাল এরিয়াতে যখন এসেছে তার জন্য তাকে বেশ কিছু বছর ডোমেস্টিক পারফর্ম করতে হয়েছে। নাসুম যেটা হয়েছে একটা প্রসেসের মধ্যে ছিল এজ গ্রুপ খেলার মাধ্যমে, সে সবসময় কিন্তু এই প্রসেসটার মধ্যে থাকার কারণে একটু এগিয়ে ছিল। এখন বিষয়টা হলো দুজন দু ধরনের বলার। তানভীর স্পিনটা বেশি, নাসুম স্পিনটা কম, মোর লাইক একটু স্ট্রেটার বল করে। স্পিন যতটা বেশি থাকে মানে ফরম্যাট ওয়াইজ কিন্তু সেটার গুরুত্ব ভ্যারি করে। আপনি দেখবেন টেস্ট ক্রিকেটে তাইজুলের স্পিন সবচেয়ে বেশি বাংলাদেশে, সেই কারণে কিন্তু টেস্ট ক্রিকেটে তাকে দেখা হয়। ওয়ানডেতে যেহেতু টি-20 আর টেস্টের মাঝামাঝি একটা ফরম্যাট যেখানে 50 ওভারের খেলা, সেখানে স্পিন এবং পেস দুটোই ম্যাটার করে। সেখানে তানভীর কিন্তু নাসুমের চেয়ে কম্পেয়ার করলে স্পিনটা বেশি, এই স্পিনটার কারণে সে একটা অ্যাডভান্টেজ পেতে পারে ওয়ানডে ক্রিকেটে, সেভাবেই চিন্তা করা হয়েছে। এবং নাসুম যেই বলটা করে সাধারণত টি-20তে একটু জোরের উপর, একটু মানে আর্ম রোটেশন স্পিড বেশি হলে ভালো হয়, এই ধরনের ক্যালকুলেশনে নাসুম আবার এগিয়ে থাকে টি-20তে। বাট স্টিল তানভীরও টি-20তে ভালো করে। সো আমার কোনো মনে হয় স্পেসিফিক এরকম সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু জাজমেন্টের মাধ্যমেই ফরম্যাট ওয়াইজ প্লেয়ারদেরকে ট্রিট করা হয় এবং সিলেক্টেড করা হয়। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে তানভীর যেটা হয়েছে, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে বরিশালের হয়ে, তারপরে ঢাকায় প্রিমিয়ার লিগ খেলেছে, বিপিএল খেলেছে, খেলে প্রমাণ করে এসেছে। বাট এরকম প্রসেসের মধ্যে বা এজ গ্রুপ ক্রিকেট না খেলেও অনেক প্লেয়ার কিন্তু নিজেকে প্রমাণ করে আসার সুযোগ থাকে। তানভীর কিন্তু সেটা অনেকের সামনে একটা এক্সাম্পল তৈরি করে দিয়েছে। যদি উইকেটের কথা বলি, প্রেমাদাসার উইকেট এবং পাল্লেকেলের উইকেট, আর যদি আপনি শুরুতেই বলেছেন যে দুটি উইকেট দুই রকম, আজকে স্পিন কতটা কাজ করবে বাংলাদেশের? আজকে স্পিন আসলে ওইভাবে কাজ করার কথা না নর্মালি, বিকজ যখনই একটা ব্যাটিং উইকেট হয় বা ইভেন বাউন্স উইকেট হয়, যদি সেখানে স্পিন ওরকম না ধরে তখন স্পিনারদের জন্য চ্যালেঞ্জটা ডিফারেন্ট হয়। তবে স্পিন আমি বলতে ইনক্লুশন মনে হয়েছে তাসকিন হাসান মাহমুদের জায়গায় ইনক্লুড হওয়ার কথা, আপনি যেটা ইনফরমেশন দিলেন এটাই হওয়ার কথা। বিকজ তাসকিনের বিষয়ে যখন ঢুকলাম, তাসকিন ফার্স্ট ম্যাচ খেলার পরে সেকেন্ড ম্যাচ তাকে ব্রেক দেওয়া হয়েছিল, বিকজ লম্বা একটা অপারেশনের পরে একটা রিকাভারির পিরিয়ড পার করে সে ম্যাচে ফিরেছিল। পরপর 3টা ম্যাচ খেলানোটা তার জন্য একটু রিস্কি, এই কারণে ব্রেক দেওয়া হয়েছিল। সো আমার কাছে মনে হয় যে স্পিনে আপনি যে বিষয়টা বলছিলেন, এই উইকেটে স্পিন খুব বেশি ধরার কথা না, সেই ক্ষেত্রে স্পিনারদের পেস ভেরিয়েশনটা খুব ইম্পর্টেন্ট হবে। আরেকটা বিষয় আমি বলছিলাম স্পিন, মানে আমরা যে স্পিনারদের মেইন কিন্তু এয়ারে যখন বলটা রিলিজ করে তখন যে স্পিনটা করে সেই স্পিনের উপর কিন্তু বল ড্রিফট করে, মানে বলের অনেক কিছু ম্যাটার করে, এটা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ। সো স্পিনটা যার ভালো, এই ধরনের উইকেটে তার ড্রিফটটা বেশি হয়, সেই ক্ষেত্রে ব্যাটসম্যানরা ডাউট হয় ড্রিফট করে, আবার যদি স্পিনটা হয় তখন অনেক বেশি কাজে লাগে। এই উইকেটে হয়তো সেই টার্নটা পাবে না, কিন্তু এই ড্রিফটার থেকে অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ থাকবে। ব্যাটিং উইকেটে স্পিন, পেস ভেরিয়েশন, পাশাপাশি হলো লেন্থ ভেরিয়েশন, এই জায়গাগুলোতে কাজ করতে হয়। সো চ্যালেঞ্জটা থাকবে স্পিনারদের সামনে, বাট সেটা অবশ্যই অ্যাকর্ডিং টু সিচুয়েশন সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। ডিউ ফ্যাক্টরের কোনো কেস কি রয়েছে পাল্লেকেলেতে?
পারলে গেলেতে ডিউ ফ্যাক্টরের খুব বেশি রেকর্ড আসলে ওইভাবে নেই, তবে কিছুটা রয়েছে। কলম্বোর সঙ্গে আমি যদি কম্পেয়ার করি তাহলে পারলে গেলেতে সেটাতে কিছুটা থাকবে। এই কারণে কিন্তু আপনি দেখবেন এই মাঠের রেকর্ড বলে যারা পরে ব্যাটিং করে তারা ম্যাচ জেতার সংখ্যা বেশি, বিকজ কিছুটা ডিউ থাকার কারণে পরে বলটা স্কিড করে ব্যাটে আসে, ব্যাটসম্যানের শর্টস খেলতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করে। সেই জায়গা থেকে মিনিমাম কিছু ডিউ ফ্যাক্টর থাকবে, বিকজ আপনি যদি গ্যালারিটা দেখেন আপনি দেখবেন যে চারদিকে হিল, মানে পাহাড়ি এলাকা এটা, এবং গ্যালারির বেশ কিছু সাইডে কিন্তু ফাঁকা জায়গা রয়েছে, সেখান থেকে কিন্তু বাতাস আসে এবং ডিউয়ের কিছু স্পেস তৈরি হয়। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে সেখান থেকে কিছুটা ডিউ ফ্যাক্টর এখানে হতে পারে, যেটা কলম্বোতে একদমই ছিল না। ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলতে চাই। মেহেদী হাসান মিরাজ নতুনভাবে শুরু করেছেন এবং এর আগেও ক্যাপ্টেন্সি আমরা দেখেছি, ঘরোয়া ক্রিকেটে দেখেছি, বিপিএলে দেখেছি। ওভারঅল এখন কেমন দেখছেন? মাত্রই তো শুরু করলো, আসলে অফিসিয়ালি ফুল ক্যাপ্টেন হিসেবে শুরু করলো। এর আগে আমরা দেখেছি মানে সে কিন্তু ভাইস ক্যাপ্টেন ছিল, অন্তর্বর্তী ক্যাপ্টেন হয়েছে, শান্ত ছিল না সেই কারণে। বাট ফুল ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়ে যে ক্যাপ্টেন্সিটা করছে আমার ভালো লেগেছে, বিকজ মাঠে তার অ্যাক্টিভনেস সেটা আমরা সবসময় জানি। মিরাজকে আমরা ছোটোবেলা থেকেই চিনি, আসলে সবসময় খুবই অ্যাক্টিভ, খুবই পজিটিভ। সেই জিনিসটা হয়তো এখন রোলটা ডিফারেন্টভাবে প্লে করছে, যেটা ক্যাপ্টেন দায়িত্ব প্লে করছে। এর আগে হয়তো ক্যাপ্টেন ছিল না, কিন্তু সেই রোলটা প্লে করেছে একভাবে। এখন ক্যাপ্টেন্সি পাওয়ার পরে স্বাভাবিকভাবে সেটা দায়িত্বটা আরও বেড়েছে এবং খুব ভালোই করছে। এবং শান্ত, মিরাজ, এই দুজনকে আমি সবসময় একটা কথাই বলি, দুজনই ক্যাপ্টেন হওয়ার মতো। মানে দুজনই কিন্তু প্রিভিয়াসলি ক্যাপ্টেন্সি করেই কিন্তু তৈরি হয়ে এসেছে। সো শান্ত ক্যাপ্টেন হলে যেমনটা হতো, মিরাজ হওয়াতে আমি মনে করি একই ঘটনা। আমার কাছে খুব আলাদা কিছু মনে হয় না, বাট যেহেতু শান্ত ক্যাপ্টেন হিসেবে হয়তো নিজে খুব পারফর্ম করছিল, দল হিসেবে রেজাল্টটা খুব একটা আশানুরূপ করতে পারেনি ওয়ানডে ক্রিকেটে, সেই জায়গায় তো হয়তো ক্রিকেট বোর্ড চিন্তা করেছে ঠিক আছে মিরাজও তো ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, সো তাকে আমরা একটা ট্রাই করে দেখি। সেই জায়গা থেকে হয়তো এই চেঞ্জ, এবং মিরাজ খুব উপভোগ করছে এবং সে খুব অপেক্ষায় ছিল কবে ক্যাপ্টেন্সিটা পাবে। আমার মনে হয় যে সেটা মাঠেই দেখা যাচ্ছে। আপনি বলছিলেন যে চেসটা এই মাঠের জন্য খুব ভালো হয়। কত হলে মনে হবে যে চেসেবল, যেহেতু আপনি রাতে ব্যাট করছেন? চেসটা করাটা অবশ্যই 300-র মধ্যে রাখলে আমি মনে করি বাংলাদেশের জন্য চেস করাটা পসিবল। 300-র উপর চলে গেলে প্রেশারটা ডিফারেন্টভাবে চলে আসবে, বিকজ আমরা কিন্তু 300-র উপর রান হলেই একটা মেন্টাল ব্যারিয়ার থাকে আমাদের যে আমরা এত রান চেস করেছি কিনা। সেই জায়গা থেকে আপনি প্রথমেই ব্যাকফুটে চলে যাবেন। আর 300 আমি বলছি, কিন্তু এই উইকেটে কিন্তু 350 রানেরও উপরে রেকর্ড রয়েছে বেশ কিছু। সো শ্রীলঙ্কার যে অ্যাটাকিং ব্যাটিং অপশনগুলো রয়েছে বা ব্যারিয়ার রয়েছে, মানে ব্যাটিং অর্ডারটা রয়েছে, সেখান থেকে তারা কিন্তু আরও বেশি রানও করতে পারে। বাট আমাদের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, আমার কাছে মনে হয় 300-র উপর গেলে আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে। আর শুরুতেও যেটা বলছিলাম যে আমাদের মানে একদম নতুন কিছু প্লেয়ার রয়েছে যারা খুব এক্সাইটিং, কিন্তু এখনও ওইভাবে প্রুভেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সো সেই জায়গা থেকে 300-র উপর গেলে যে আলাদা প্রেশার, সেটা অবশ্যই তো আমাদের জন্য একটা বড় ব্যারিয়ার। সো আমার মনে হয় যে 300-র মধ্যে রাখলে সেটা চেজেবল। একটু আপনার প্রসঙ্গে আসতে চাই। কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন, সিলেকশন থেকে একটা ডিফারেন্ট জায়গায় এসেছেন, বাট মাঠের সঙ্গে আছেন, ক্রিকেটের সঙ্গে আছেন, কেমন উপভোগ করছেন নিজের কাজ? আমি তো খুবই উপভোগ করছি, কারণ আমি গত 9 বছর সিলেক্টর ছিলাম, মানে এজ গ্রুপ 8 বছর, তারপরে ন্যাশনাল সিলেক্টর 1 বছর। ন্যাশনাল সিলেক্টর আসলে ওইটা উপভোগ করছিলাম। আমি আসলে যেই কাজটাই করি সেটা উপভোগ করার চেষ্টা করি। এজ গ্রুপ সিলেক্টর হিসেবেও সেটা করেছি, আলহামদুলিল্লাহ সাকসেসফুলি, খুব ভালো মতোই করেছি। ন্যাশনাল সিলেক্টর 2 বছরের কন্ট্রাক্ট, 1 বছর পরেই রিজাইন দিয়ে চলে আসা, সেটা আসলে আমার যে স্বপ্ন ছিল বা আমি যেভাবে চিন্তা করি মাঠে যেভাবে কাজ করা উচিত, সেই জায়গাটা খুব মিস করছিলাম। তো এখন এখানে আসার পরে আমার কাছে মনে হচ্ছে আমি সিলেক্টর হিসেবে যেই কাজগুলো করতে পারিনি, সেই কাজগুলো এখন করতে পারছি। আমি প্লেয়ারকে ইন্ডিভিজুয়াল 1-to-1 কাজ করা, আমার ভিতরে যে মাঠে থেকে কিছু ক্রিয়েটিভিটি তৈরি করা, প্লেয়ারদের নিয়ে ওয়ার্কআউট করা, বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করা, যেটা হয়তো এসি রুমে বসে চেয়ারে বসে করতাম, সেটা এখন মাঠে যেয়ে করছে। এটা আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব দরকার ছিল আমার অবজারভেশনে, বিকজ কোচিং জায়গাটা থেকে আমরা মনে করেছিলাম সেটা খুব ডিমান্ড করছে। সো আমি খুব উপভোগ করছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে, অপেক্ষা করছি। হান্নান ভাই, লাস্ট কোয়েশ্চেনে যাব। গত ম্যাচটা জয়ের আগ পর্যন্ত একটাই বাংলাদেশের চাওয়া ছিল যে একটা উইন, সেটি হয়েছে এবং সেটি হয়ে পুরো সিচুয়েশন পাল্টে দিয়েছে। এখন আপনি সিরিজ উইনের দ্বার প্রান্তে রয়েছেন। আজকের ম্যাচটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ওভারঅল সিচুয়েশন? গুরুত্বের জায়গা থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় বেশ কিছু জায়গা থেকে গুরুত্বপূর্ণ। একটা হলো আপনি এই ম্যাচটা জেতা মানে আপনি মোমেন্টামটা পেয়ে সেটাকে ক্যারি করা, তার সঙ্গে আপনি একটা পজিটিভ মোটিভেশন, মিরাজ নতুন ক্যাপ্টেন্সি পেয়েছে, দলের উপর একটা পজিটিভ মোটিভেশন আসবে। আপনি যদি দেখেন র্যাঙ্কিং ওয়াইজ আমরা 1 ম্যাচ জিতে 9 এসেছি। আমরা জানি যে 27 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে হলে টপ 8-এ থাকতে হবে। ওখানে অন্য কিছু ক্যালকুলেশন রয়েছে, হোম টিমের অ্যাডভান্টেজ বা অন্যান্য বিভিন্ন বিষয় রয়েছে। হয়তো 9 থাকলেও আমরা কোয়ালিফাই করব।
বাট এই যে আরেকটা ম্যাচ জেতা, যেহেতু তারা র্যাঙ্কিং আমাদের উপরে 5 নাম্বার, এখন 4 থেকে 5 এসেছে, আমাদের র্যাঙ্কিংয়ের উপরের টিমের সঙ্গে জিতলে স্বাভাবিকভাবে পয়েন্টটা বেশি অ্যাড এবং অলরেডি ইফেক্টেড হয়ে গেছে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে অনেকগুলো জায়গা থেকে চিন্তা করলে এই ম্যাচ উইনটা আমাদের বিভিন্ন দিক থেকে অনেকগুলো পজিটিভ বিষয় আমাদের ফরে আসবে। সো সেটা রয়েছে। সো স্বাভাবিকভাবেই তো মানে পজিটিভ তো অনেক থাকে, বাট এবারে পজিটিভনেসটা একটু ডিফারেন্ট, বিকজ টি-20 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আমার মনে হয় যে এই পয়েন্টগুলো আমাদের খুব ম্যাটার করবে। এবং অবভিয়াসলি এই ম্যাচের পরেই টি-20 সিরিজ রয়েছে, সেটির জন্য গুরুত্বপূর্ণ আজকের অবশ্যই পজিটিভ মোটিভেশনটা পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ হান্নান সরকার স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, খেলা শুরু হওয়ার একেবারেই দ্বার প্রান্তে আমরা। নিশ্চয়ই বাংলাদেশের জয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং নিশ্চয়ই সিরিজ জয়েরও। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।